নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় সকলকে সুস্বাগতম। আজকের অলৌকিক পর্বে আপনারা শুনছেন লেখক মনোজ সেনের লেখা ভৌতিক গল্প ইন্দ্রিয়ের ওপারে। এটি চতুর্থ এবং অন্তিম পর্ব। রঙ্গলালের মুখে আবার সেই ভীত সন্ত্রস্ত ভাবটা ফিরে এলো। বললেন, কারণ এই সুরের স্রষ্টা আমি নই চিত্তপ্রসাদ বাবু। এই সুর আমার ভেতরে আসে, কোত্থেকে আসে জানি না। আমাকে দিয়ে কেউ বাজায়। আমার যন্ত্রটার মতো আমিও তখন একটা যন্ত্র হয়ে যাই। আমি মৃদু হেসে বললাম, সব স্রষ্টাই এই কথাই বলেন রঙ্গলাল বাবু। শিল্পে, সাহিত্যে, সঙ্গীতে সব সৃষ্টির মূলেই নাকি থাকে কোনো অতীন্দ্রিয় অলৌকিক অনুপ্রেরণা। অনেক বিখ্যাত গায়কই তাদের অনন্য সাধারণ সঙ্গীত সৃষ্টির পর বলেছেন যে তারা যে কি গেয়েছেন তা তাদের মনে নেই, যেন অন্য কেউ তাদের উপর ভর করে এই সঙ্গীতের জন্ম দিয়েছে। এটা খুবই স্বাভাবিক রঙ্গলাল বাবু। আমার কথায় রঙ্গলাল খুব একটা সান্ত্বনা পেলেন বলে মনে হলো না। কিছুক্ষণ বিষণ্ণ মুখে চুপ করে রইলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, কি যে স্বাভাবিক আর কি যে অস্বাভাবিক তা বোঝবার মতো ক্ষমতা আমার নেই। কিসের ঘুরে চলেছি, কোথায় এর শেষ জানি না। তবু আপনার কাছে প্রশংসা পেলাম, এটাই লাভ। আমার হাত দিয়ে কখনো কখনো সুন্দর সুশ্রাব্য বাজনা বেরোয়, সেটা জানতে পারাই তো মস্ত বড় পুরস্কার। বুঝতে পারলাম রঙ্গলালের কাছে প্রকৃত সমজদারের প্রশংসা মোটেই সুলভ নয়। এই শহরে তেমন সমজদারও আসেন না। আর তার বন্ধু বান্ধবদের মনে তার খারাপ বাজনার যে স্মৃতি আছে সেটাও যাওয়ার নয়। কাজেই প্রশংসা প্রত্যাশী তার শিল্পী মন অতৃপ্তই থেকে যায়। ভাবলাম সেই প্রত্যাশাটাই বাড়িয়ে তোলা যাক, দেখা যাক ওর সেই দুর্বলতার সুযোগ নিয়ে ওর সামনে বসে বাজনা শোনার অনুমতি আদায় করা যায় কিনা। তাতে দুটো লাভ। এক, একজন গুণী শিল্পীর সামনে বসে বাজনা শোনার অভিজ্ঞতা। আর দুই, রহস্য যদি কিছু থাকে তবে তার উদ্ঘাটন। কাজেই রঙ্গলালকে অত্যন্ত বিনয়ের সঙ্গে বললাম, কি যে বলেন তা ঠিক নেই। আমি কলকাতার লোক, সারা ভারতের হেন বড় শিল্পী নেই যার সঙ্গীত আমি শুনিনি। সে অভিজ্ঞতার জোরেই বলছি, আপনার বাজনা অত্যন্ত সুন্দর। তবে একটা কথা। রঙ্গলাল ব্যগ্রভাবে প্রশ্ন করলেন, কি কথা? মানে আপনার বাজনা তো শুনেছি বন্ধ জানলার ভেতর দিয়ে খাটে শুয়ে শুয়ে। এতে তো ঠিক রস পাওয়া যায় না। ফলে বাজনাটা কতদূর ভালো হলো তারও সঠিক মান বের করা যায় না। যদি সামনে বসে শুনতে পেতুম তাহলে। রঙ্গলাল প্রবল বেগে মাথা নেড়ে বললেন, না না, তা হয় না। আমি মৃদু হেসে বললাম, আমি আপনাকে একটুকু বিরক্ত করব না। আমি অনেক ঘরোয়া আসরে একেবারে সামনে বসে ওস্তাদ মাহফুজ খান, ওস্তাদ ইমরান হোসেন, পণ্ডিত শঙ্করলাল এদের বাজনা শুনেছি। এতে আমার অভিজ্ঞতা আছে, আপনার কোনো অসুবিধা হতো না। রঙ্গলালের দুই চোখ জলজল করে উঠল। বললেন, এদের গান আপনি একদম সামনে বসে শুনেছেন? নিশ্চয়ই সেই অভিজ্ঞতার কথা আপনার চিরকাল মনে থাকবে। আমি বললাম, অবশ্যই থাকবে, এবং সেই সব অভিজ্ঞতার সঙ্গে আপনার সামনে বসে গান শোনাটাও যোগ দিয়ে নিতে চাই রঙ্গলাল বাবু। উত্তেজনা সংহত গলায় রঙ্গলাল বললেন, এদের সঙ্গে আপনি আমার তুলনা করছেন চিত্তপ্রসাদ বাবু?
আমি বললাম, হ্যাঁ, এবং আমার এতটুকু ভুল হয়নি সেই বিষয়ে আমি নিশ্চিত। হঠাৎ সব সংযমের বাঁধ ভেঙে গেল। রঙ্গলা দৃঢ় কণ্ঠে বললেন, বেশ, তাই হবে। আমি আজ রাত্রিবেলা ঘরে ফেরার সময় আপনাকে ডেকে নেব। আপনি যেন ঘর ছেড়ে কোথাও যাবেন না। রঙ্গলালের ঘরে ঢুকতেই মনে হলো এ ঘরের জানলা বোধ হয় কোনো দিনও খোলা হয় না। একটা স্যাঁতস্যাঁতে বাসি গন্ধ সারা ঘরটাকে একটা অন্ধকূপের মতো করে রেখেছে। ঘরটার একপাশে একটা খাট, তার উপর সাদা চাদরে ঢাকা বিছানা। খাটের সামনে মোটা কার্পেট বাকি মেঝেটাকে ঢেকে রেখেছে। কার্পেটের উপর নানা রকমের বাদ্যযন্ত্র, সেতার, শরৎ, দিলরুবা, বেহালা, আরও কত কি। আর এপাশে ওপাশে ছড়ানো কিছু তাকিয়া। আমি সন্তর্পণে এদিক ওদিক তাকিয়ে দেখলাম ঘরে অন্য কোনো লোকের অস্তিত্ব টের পেলাম না। রঙ্গলাল একটা বড় ল্যাম্প জ্বালালেন, তারপর দরজাটা বন্ধ করে দিলেন। আমি বললাম, জানলাগুলো খুলে দিই? বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়ালেন রঙ্গলাল। চাপা গলায় বললেন, না, চুপ করে এখানে বসুন। জানলা খুলতে বলায় ভদ্রলোক এতটা ক্ষেপে উঠবেন বুঝিনি। ভাবলাম তীরে এসে তোরে না ডুবে, তাই তাড়াতাড়ি বললাম, ঠিক আছে রঙ্গলাল বাবু, এই বসছি। রঙ্গলাল আমার সামনে কার্পেটের ওপর বসলেন। একটা এসরাজ টেনে নিয়ে মাথা ঝুঁকিয়ে বোধহয় স্বর্গস্থ গুরুকে নমস্কার জানালেন। তারপর ছড় দিয়ে তারের ওপর লাগালেন টান। যে সুরটা বের হলো সেটা একেবারেই আনন্দবর্ধক নয়। রাগটা যে জয় জয়ন্তী সেটা বুঝলাম, কিন্তু সেটা যতই এগোতে লাগলো ততই আমি বিমর্ষ হয়ে পড়তে লাগলাম। একেবারে শিক্ষানবিশ হাত। যে কোনো গানের স্কুলের প্রথম শ্রেণীর ঘরের পাশ দিয়ে গেলে এরকম শব্দ শোনা যায়, কিন্তু বাজনা যতই নিম্নমানের হোক না কেন আমার কিরকম মনে হতে লাগলো আসল বস্তু ক্রমশ প্রকাশিতব্য। সবুরে নিশ্চয়ই মেওয়া ফলবে। বেশিক্ষণ সবুর করতে হলো না। রঙ্গলাল বাজাতে বাজাতে মাঝে মাঝে উজ্জ্বল চোখ তুলে আমার দিকে তাকাচ্ছিলেন। বোধহয় আমার মুখের ভাব দেখে আমার মনের কথা বোঝবার চেষ্টা করছিলেন, কিন্তু ধীরে ধীরে ওর চোখের পাতা ভারী হয়ে এলো। মাথাটা একটু সামনের দিকে নুয়ে পড়ল, আর সেই সঙ্গে ওর শিক্ষানবিশ হাত থেকে জয় জয়ন্তী একটা অবিশ্বাস্য সৌন্দর্যময় পরিণতির দিকে এগিয়ে চলল। এই পরিবর্তনটা আসতে যে কত সময় লেগেছিল তা বলতে পারবো না, কিন্তু হঠাৎ আমি অনুভব করলাম আমি সূর্যের মায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছি। সেই সঙ্গে আরও একটা অনুভূতি আমায় অধিকার করে ফেলল। সেটা কিন্তু আনন্দের নয়, বরং সম্পূর্ণ বিপরীত। বন্ধ ঘরের হাওয়াটা যেন ভারী হতে হতে জগদ্দল পাথরের মতো আমার বুকের ওপর চেপে বসল। আমার মনে হতে লাগলো যেন আমি একটা আলো বাতাসহীন অন্ধকার কুয়োর মধ্যে পড়ে গেছি। সেখানে জলের বদলে রয়েছে সুর, আমি তার মধ্যে ডুবে যাচ্ছি। একটু আলো, একটু মুক্ত বাতাসের জন্যে আমার সমস্ত সত্তা আকুলি বিকুলি করতে লাগলো। মনে হলো এক্ষুনি কিছু না করতে পারলে আমি বোধহয় মরে যাব। প্রাণের দায়ে আমি উঠে দাঁড়ালাম। আমার এই অস্বস্তির মধ্যে কখন যেন রঙ্গলাল জয় জয়ন্তী শেষ করে কৌশিকী কানাড়া ধরেছেন। তার দিকে তাকিয়ে দেখি তার বিরল কেশ মাথাটা আরও সামনে ঝুঁকে পড়েছে। মুদিত চোখে বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে তিনি বাজিয়ে চলেছেন।
ভাবলাম জানলাগুলো খুলে দিই, উনি তো টেরও পাবেন না। আজ পূর্ণিমা, বাইরের পৃথিবীটা চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। সেই প্রকৃতিকে বাইরে আটকে রেখে এই বদ্ধ ঘরের ক্লেদাক্ত বাতাসে দম বন্ধ হয়ে কষ্ট পাওয়ার কোনো মানে হয় না। তাই যথাসাধ্য নিঃশব্দে গিয়ে আমি পশ্চিমে জানলাটা খুলে দিলাম। জ্যোৎস্না প্লাবিত দিগন্ত বিস্তৃত মাঠ দেখব এই আশায়। কিন্তু কি দেখলাম? কোথায় তারা ভরা আকাশ, কোথায় আদিগন্ত মাঠ, কোথায় জ্যোৎস্না? এ আমি কোথায়? সামনে ওটা কি? আসলে আমি যে কি দেখেছিলাম তা আমি নিজেই ভালো করে বর্ণনা করতে পারবো কিনা জানি না, কিন্তু আজও চোখ বুঝলে সেই ভয়ঙ্কর দৃশ্য আমার চোখের সামনে ভাসে। কিরকম জানেন? আমার মনে হলো যেন জানলার বাইরে একটা নীলাভ ধূসর ম্লান দ্যুতিময় কুয়াশার স্তর, সেটা নড়ছে, চড়ছে, তালগোল পাকাচ্ছে, কখনো উজ্জ্বলতায় বাড়ছে, কখনো কমছে। আর সেই স্তরের পেছনে কতগুলো আবছায়া শরীর। কি তাদের অবয়ব, কি তাদের রূপ, কিছুই বোঝা যায় না, কিন্তু তারা যে আছে তাতে কোনো সন্দেহ থাকে না। অনেকটা বড় স্টেজের ভেতরে বসে সামনে দর্শকদের দিকে তাকালে যেরকম মনে হয়, চোখের ওপর ফুটলাইনের একটা পর্দা মতন পড়ে, তার ওপারে দর্শকদের মুখ দেখা যায় না, কিন্তু তাদের অস্তিত্ব অনুভব করা যায়। কিন্তু থিয়েটারের স্টেজের সঙ্গে সেদিনের জানলার বাইরেটার একটা তফাৎ ছিল। স্টেজের দর্শকরা মানুষ, অভিনয় শুরু হলে তাদের অস্তিত্বের সঙ্গে অভিনেতার একটা মানসিক যোগাযোগ শুরু হয়। কিন্তু সেই জানলার বাইরে সেদিন যারা দর্শক বা শ্রোতা হিসেবে উপস্থিত ছিল, তারা যে রক্তমাংসের মানুষ নয়, সেটা এক মুহূর্তেই প্রতীয়মান হলো আমার কাছে। শুধু তাই নয়, তারা যে কেবল অপার্থিব তাই নয়, আমি অনুভব করলাম তারা কুৎসিত, অশুভ, দূষিত কোনো সত্তা। কুষ্ঠ রোগাক্রান্ত কদর্য মনোবৃত্তি সম্পন্ন কোনো মালি যেমন বাতাসে অসাধারণ ফুল ফুটিয়ে তার সৌন্দর্য উপভোগ করে, তেমনি এরাও রঙ্গলালের হাত দিয়ে সুসৃষ্টি করে তার রসাস্বাদন করছে। কিন্তু তাই বলে রঙ্গলালের প্রতি তাদের কিছু মাত্র মমতা নেই। শুধু রঙ্গলাল কেন, কোনো কিছুর প্রতি এদের মমতা নেই। এদের সমগ্র অস্তিত্বটাই অমঙ্গলজনক, ক্লেদাক্ত, ভয়ঙ্কর। সেই সঙ্গে কুয়াশার মধ্যে তাদের সরীসৃপের মতো নড়াচড়া আমি অনুভব করলাম। জানলাটা খুলে দেওয়ায় তাদের মধ্যে বীভৎস উল্লাসও যেন দেখতে পেলাম। আরও মনে হলো সেই স্পন্দমান কুয়াশার স্তরটা যেন দুলতে দুলতে ঘরের ভেতরে ঢুকে আসছে। আমি ভীষণ আতঙ্কে জানলা থেকে ছিটকে পিছিয়ে এলাম। তখন মনে একটাই চিন্তা, এই ঘর থেকে পালাতে হবে। পেছনে তখন রঙ্গলাল প্রবল জলদে সুর ধরেছেন। আমি দৌড়ে গিয়ে তার কাঁধ ধরে ঝাঁকানি দিয়ে বললাম, রঙ্গলাল বাবু, শিগগির চলুন, এখান থেকে পালাই। আর তার পর মুহূর্তেই আর্তনাদ করে আমি দরজাটার উপর আছড়ে পড়লাম। রঙ্গলালের গায়ে হাত দিয়েই আমি বুঝতে পেরেছিলাম তিনি মৃত। বরফ শীতল তাঁর শরীর কাঠের মতো শক্ত, তাদের জীবনের চিহ্ন মাত্র নেই। একটা যন্ত্রের মতো তার প্রাণহীন প্রকোষ্ঠ বাজিয়ে চলেছে কৌশিকী কানাড়া। কি করে যে দরজার খিল খুলেছিলাম জানি না, শুধু মনে আছে দরজাটা খুলতেই চোখের উপর এসে পড়ল জ্যোৎস্নার আলো, আর আমি জ্ঞান হারিয়ে সিঁড়ির ওপর থেকে
গড়িয়ে পড়ে গেলাম। জ্ঞান ফিরল পরদিন সকালে সদর হাসপাতালে। আমার পাশে তখন নৃপেন বাবু আর সন্তোষ বাবু বসে। জানতে পারলাম আমার সিঁড়ির ওপর থেকে পড়ে যাওয়ার শব্দ শুনে কয়েকজন বোর্ডার দৌড়ে উপরে আসেন। তারা দেখেন রঙ্গলালের দরজা ভেতর থেকে বন্ধ, বাজনা চলছে আর সিঁড়ির নিচে অজ্ঞান আমি। ওরা রঙ্গলালকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে আমাকে নামিয়ে এনে হাসপাতালে পৌঁছে দেন, আর সেই সঙ্গে কুলভূষণ বাবুকেও খবর দেন। কুলভূষণ হাসপাতালে আমাকে দেখে যখন টিচার্স মেসে গিয়ে পৌঁছন, তখনও রঙ্গলালের ঘরের দরজা বন্ধ, কিন্তু বাজনা বন্ধ হয়ে গেছে। পুনরায় ডাকাডাকিতে কোনো সাড়া না পেয়ে কুলভূষণের আদেশে দরজা ভেঙে ফেলা হয় এবং দেখা যায় ঘর শূন্য। কুলভূষণ সন্দেহ করেছিলেন রঙ্গলাল হয়তো জানলা দিয়ে বাইরে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও তার মৃতদেহ কোথাও পাওয়া যায়নি। তবে শুনেছি পুলিশ নাকি আমাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল, কিন্তু কুলভূষণ তার প্রভাব বিস্তার করে তাদের নিরস্ত করেন। এবং শুধু তাই নয়, তিনি নিজেও আমাকে কোনো দিন কোনো প্রশ্ন করেননি এই ব্যাপারে। তিনি কি কিছু জানতেন জানি না, আর আপনাদের মতো সে যুগে অন্য ডাইমেনশন সম্পর্কেও আমাদের কোনো জ্ঞান ছিল না। আমাদের জগতের সঙ্গে অন্য জগতও যে সম্পৃক্ত হয়ে থাকতে পারে, আমাদের অনুভূতির বাইরেও যে জীবন থাকতে পারে, এসব থিওরি আমরা কখনো কল্পনাও করিনি। কাজেই রঙ্গলালের হারিয়ে যাওয়া, প্রতি রাত্রে তার প্রাণহীন শরীরের সুরসৃষ্টি, সেই ক্লেদাক্ত ভয়ঙ্কর কুয়াশার পিণ্ডের দৃশ্য, সেই কুয়াশার পেছনে কদর্য উল্লাস, সবই আমার কাছে একটা ভয়াবহ আতঙ্কের স্মৃতি। আর তাই যখনই আমি কৌশিকী কান্না শুনি, সেই স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি ভয়ে অবশ হয়ে পড়ি। আমার মনে পড়ে যায় আমাদের ইন্দ্রিয়ের ওপারে, অথচ আমাদের অত্যন্ত কাছে অন্তত একটা এমন জগৎ আছে যা নির্মম, কুৎসিত, নিষ্ঠুর আর অমঙ্গলজনক।